মাস পর খুলবে সব বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীরা এখনই উঠতে চান হলে। ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি। ফেব্রুয়ারির মধ্যে আমাদের হল খোলার যে সিদ্ধান্ত সেটা আমাদের প্রশাসন জানাবে এবং আমরা মার্চের ১ তারিখ থেকে সবাই হলে উঠব। আমরা কোনোভাবে সেশনটাতে পড়তে যাচ্ছি না। মেসের থেকে আমাদের আসলে শিক্ষা জীবনটা অব্যাহত রাখা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। যে কোনো মহামারীর সময় কোনো সিদ্ধান্ত পিস মিল হয় না। অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলো কেন্দ্রীয়ভাবে হতে হয়। একাডেমিক কাউন্সিলে এই বিষয়গুলো নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান ২৪শে মে থেকে শুরু হবে। আবাসিক হলগুলো তার এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ই মে খুলে দেয়া হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর স্যার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টেস্ট বাদ দিয়ে সাকিবের আইপিএলে খেলা নিয়ে মনক্ষুণ্ণ বিসিবি সভাপতি। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় চুক্তির ধরনে আসছে পরিবর্তন। আমি একটা বছর সময় চাই, তারা বলে দিবে যে আমরা টেস্ট খেলবো না, আমরা তো লিখিত নিয়ে নিচ্ছি। পাকিস্তানি শত্রুদের রিপোর্টেও স্পষ্ট ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা। স্বাধীনতা অর্জনের শেকড় সেখানেই ছিল। শহীদ দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং চট্টগ্রামে আবুধাবি থেকে আসা ফ্লাইটে ফের মিলল ১৫০ স্বর্ণের বার। লুকানো ছিল কুলিং প্যানেলে। সন্দেহের তীর বিমান সংশ্লিষ্টদের দিকে। তিন মাস পর খুলবে সব বিশ্ববিদ্যালয়, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনই ক্লাস করা সহ হলে ওঠার দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন। বিকেলে হল খুলে দিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্য জানিয়েছেন, আগামীকাল একাডেমিক কাউন্সিলের বৈঠকে সব বিষয়ে আলোচনা হবে। দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় এবার রাজপথে নেমে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। পরে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। ফেব্রুয়ারির মধ্যে আমাদের হল খোলার যে সিদ্ধান্ত সেটা আমাদের প্রশাসন জানাবে এবং আমরা মার্চের ১ তারিখ থেকে সবাই হলে উঠব। দ্রুত হলটা খুলে দিক, একাডেমিক কার্যক্রম শুরু করে দিক, আমরা কোনোভাবে সেশনটাতে পড়তে যাচ্ছি না। মেসের থেকে আমাদের আসলে শিক্ষা জীবনটা অব্যাহত রাখা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। হল খুলে দেওয়ার দাবি ও ভর্তি পরীক্ষা সহ নানা বিষয়ে মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে কোনো মহামারীর সময় কোনো সিদ্ধান্ত পিস মিল হয় না। অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলো কেন্দ্রীয়ভাবে হতে হয়, সমন্বিত হতে হয়, নইলে মহামারীর অনেক সময় ঝুঁকি বাড়ে। তো ফলে এই বিষয়গুলো নিয়ে একাডেমিক কাউন্সিলে নিয়ে আমাদের পরবর্তী পরীক্ষার তারিখসমূহ সেগুলো পুনর্বিবেচনা করা, একাডেমিক কাউন্সিলে এই বিষয়গুলো নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এদিকে হল ছাড়ার নির্দেশনা অমান্য করেই হলে অবস্থান করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। হলের অবস্থানটা সুদৃঢ় করুক এবং কঠোর করে আমরা হলে থেকে পড়াশোনা করতে চাই এবং শেষ পর্যন্ত এখানেই থাকতে চাই। এই মুহূর্তে আমরা সরকারের সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু এই মুহূর্ত থেকেই আসলে আমরা হলে থাকতে চাই, আমরা হলে থাকবো। শিক্ষামন্ত্রীর নির্দেশের পরও যারা আবাসিক হলে রয়েছেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে চলে যেতে বলা হলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। হল খোলা ও শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে সোমবার কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিন দ্রুত হল খোলার দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান, আগামী ২৪শে মে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। ১৭ই মে খুলছে হল। এ সময় তিনি আরও জানান, স্কুল কলেজ খোলার বিষয়ে ২৮শে ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি পর্যায়ে চলমান এই ছুটি বাড়তে থাকে মাসের পর মাস। সবশেষ ঘোষণা অনুসারে চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সারা দেশে যখন টিকা কার্যক্রম চলছে, তখন পবিত্র ঈদ উল ফিতরের পরেই দেশের সব বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান ২৪শে মে থেকে শুরু হবে। আবাসিক হলগুলো তার এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ই মে খুলে দেয়া হবে।
মন্ত্রী জানান, খোলার আগে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দেওয়া হবে ভ্যাকসিন। সকল আবাসিক ছাত্রছাত্রী, শিক্ষার্থী যারা আছেন, আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদেরকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব। বন্ধ থাকা হলে কেউ অবস্থান করলে তাদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেন তিনি। কোনো শিক্ষার্থী হলে অবস্থান নিয়ে থাকেন, তাহলে অবিলম্বে তাদেরকে হল ত্যাগ করতে হবে। ভর্তি পরীক্ষার তারিখগুলো আমাদের এই প্রতিষ্ঠান খোলা, হল খোলা, সেগুলোর সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা করব। বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ, সেগুলোকেও আমরা এই বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হওয়া এবং আবাসিক হল খুলে দেওয়া, সেই তারিখগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা সেই তারিখগুলোকে পিছিয়ে দেব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার দীপুমণি বলেন, দেশের স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে চলমান ছুটি শেষে সিদ্ধান্ত জানানো হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে না খেলে সাকিবের আইপিএলে খেলতে চাওয়ার সিদ্ধান্তে মনক্ষুণ্ণ হয়েছে বিসিবি। এখন থেকে কোন ক্রিকেটার কোন ফরম্যাটে খেলতে চায় তা ক্রিকেটারদেরকেই স্পষ্ট করে চুক্তিতে জানাতে হবে। বাংলাদেশ দলের সামনের ব্যস্ত সূচি নিয়ে বোর্ডের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওরা সবাই যদি লেখে দেয় আমরা কেউ ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই না, আমি এখনই রাজি। বিসিবি সভাপতির কণ্ঠে পরিষ্কার ক্ষোভ, কারণটা সবার জানা। সাকিব আল হাসান গেছেন যুক্তরাষ্ট্রে, দেশে রেখে গেছেন আলোচনার খোরাক। তার টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্তে দর্শকরা দ্বিধাবিভক্ত হতে পারেন, কিন্তু নাজমুল হাসান পাপনের কোনো দ্বিধা নেই, তিনি যার পর নাই মনক্ষুণ্ণ। বিব্রত ঠিক না, মন খারাপ। আমাকে যদি বলেন মন খারাপ, আমাদের মনটা খারাপ কেন? দেখেন, একটা প্লেয়ারের পিছনে তো কম ইনভেস্ট করি না আমরা। বোর্ড 10-15টা বছর ধরে যে ইনভেস্টমেন্ট করে, এটা আপনাদের সব কিছু জানা আছে কিনা তাও জানি না। আপনার এই হারে একটা ওদের মানে একটা তো হচ্ছে খেলাধুলা রিলেটেড কন্ট্রাক্টের বাইরে আপনার ইনজুরি হলো, কিছু হলো, সব কিছু নিয়ে আমরা ওদেরকে যে ফ্যাসিলিটি এখন দেই, সেটা তো আগে কখনো চিন্তাই করা যেত না। অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লিখবে, এরপর আর কিছু বলার থাকে না। সো ইটস অবভিয়াস তারা দেশের জন্য কিছু করবে, সেই সময়টায় যদি মানে এটা তাদের ইচ্ছা। মানে আমরা এখন ভেরি ক্লিয়ার, আমরা এইভাবে সময় নষ্ট করতে চাই না। সাকিবকে আইপিএলের জন্য ছাড়পত্র দিলে স্বাভাবিকভাবে চলে আসে মোস্তাফিজের প্রসঙ্গ। এক্ষেত্রে কেন্দ্রীয় চুক্তিতে সুনির্দিষ্ট কিছু নিয়ম রাখার পরিকল্পনা করছে বোর্ড। মোস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে, আমাকে বলেছে সে আইপিএলের ব্যাপারে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি, দেখো এখানে আমার কিছুই বলার নাই, তুমি যদি খেলতে না চাও, তুমি যদি ওখানে যেতে চাও, আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবো না। মেসেজ ইজ ফর এভরিবডি। টেস্টে সাকিবের কেন্দ্রীয় চুক্তি সহ নানা বিষয়ে ক্রিকেট অপারেশনস নির্বাচক প্যানেল সহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে ম্যারাথন আলোচনা করেছেন বিসিবি প্রধান। সামনের বোর্ড সভায় জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। জাতির পিতার বিরুদ্ধে পাকিস্তানি শাসক ও গোয়েন্দাদের তৈরি করা রিপোর্ট বিশ্লেষণ করলেই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অবদান স্পষ্ট হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে শহীদ দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় করোনা ভ্যাকসিন প্রসঙ্গে তিনি জানান, এর কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলছে, তাই টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। আন্দোলন শুধু ভাষা আন্দোলন না, এই ভাষা আন্দোলন আমাদের সার্বিক বাঙালি জাতি হিসেবে অর্জনের আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি শাসকদের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যে রিপোর্ট দিয়েছিল, যেগুলো আমি ইতিমধ্যে প্রকাশ করেছি, সেখানে কিন্তু এই ভাষা আন্দোলনে তিনি কি করেছিলেন, কবে কি লিফলেট তৈরি করে বিলি করেছিলেন, কবে কোন বক্তৃতায় ভাষার কথা বলেছিলেন, এই রিপোর্ট ছিল তার বিপক্ষে। বিপক্ষে তো তারা করেছে তাদের ক্ষোভের বশে, যে তিনি এই কাজ করে যাচ্ছেন, যেটা পাকিস্তানিদের পছন্দ ছিল না। শহীদের রক্ত বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যায় না, এটাই প্রমাণিত সত্য। টিকাটা আমরা সংগ্রহ করেছি, অনেক দেশ করতে পারেনি, কিন্তু আমি আগাম ব্যবস্থা নিয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে। সবাইকে সুরক্ষিত থাকার ব্যবস্থা রাখতে হবে, এই কারণে এটার কার্যকারিতা কতটুকু কি এটা গবেষণা পর্যায়ে আছে, তবুও অন্তত মানুষকে সুরক্ষা দিচ্ছে। কিন্তু সুরক্ষা দিলেও নিজেকে আরও সুরক্ষিত করতে হবে, কারণ এর দ্বিতীয় ডোজও দিতে হবে।
কাজে সেদিকে আমি লক্ষ্য রেখে সবাইকে বলবো যে আপনারা কিন্তু টিকা নিলেও সবাই স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি সবাই মেনে চলবেন। সন্ধ্যার সময় আরও থাকছে। কুয়েতে মানব পাচারের মামলায় সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুরের এমপি পাপুলের সংসদ সদস্য পদ বাতিল, শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ। বেগম খালেদা জিয়া হাজির হতে না পারায় আবারও পেছালো বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার শুনানি। অসুস্থ বিএনপি চেয়ারপারসনের পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ভার্চুয়াল শুনানিতেও আপত্তি তাদের। এদিকে রাষ্ট্রপক্ষের অভিযোগ, নানা অজুহাতে বিচার বিলম্বিত করছে আসামিপক্ষ। কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা আর ঠিকাদার নিয়োগের নামে আত্মসাৎ করা হয় রাষ্ট্রের 178 কোটি 71 লাখ টাকা। এই ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে 2008 সালে দুর্নীতি দমন কমিশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু এক যুগেও বিচার শুরু করা যায়নি। সোমবার এই মামলায় বেগম জিয়ার উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা ছিল। আদালতে বেগম জিয়ার আইনজীবী জানান, অসুস্থতার কারণে শুনানিতে হাজির হওয়া সম্ভব নয় তাদের মক্কেলের পক্ষে। এ সময়ে দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ভার্চুয়াল শুনানির কথা বললে তারও বিরোধিতা করেন বেগম জিয়ার আইনজীবী। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থতা দিনে দিনে বেড়ে যাচ্ছে। করোনাকালীন সময় আদালতে উপস্থিত হওয়া তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। সঙ্গত কারণে ম্যাডাম আদালতে হাজির হতে পারেননি। দুপক্ষের শুনানি শেষে আদালত 22 মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, আসামিপক্ষ নানা অজুহাতে মামলার বিচার কাজকে বিলম্বিত করছেন। আমরা বারবার বলছি যে ভার্চুয়ালি মামলাটা হতে কোনো আইনগত বাধা নেই। এছাড়াও হাইকোর্ট ডিভিশন একটি রায় আছে, সেটা আসামি অনুপস্থিত বিচার কাজ চলতে কোনো বাধা নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বেগম জিয়ার আইনজীবীরা এই জিনিসটি আমলে নিচ্ছেন না। 2008 সালে 5 অক্টোবর আদালতে 16 আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজনীয়তা থাকলেও সরকারি বিধিনিষেধের কারণে সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি দারুণভাবে অসুস্থ এবং তার সুচিকিৎসা প্রয়োজন। সুচিকিৎসার জন্য তার বাইরে যাওয়া হয়তো দরকার হবে, কিন্তু এই ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আছে, আপনারা জানেন যে এই অযৌক্তিক এবং অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার। একটি সাংবিধানিক পদের অধিকারীকে দলের পদে নিযুক্ত করা দেশের ইতিহাসে একটি নতুন ঘটনা এবং নিঃসন্দেহক্রমে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়কে নগ্ন দলীয়করণের অপচেষ্টা ও একটি অত্যন্ত মন্দ দৃষ্টান্ত। সন্ধ্যার সময় আরও থাকছে। নামি দামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি হচ্ছে পুরান ঢাকায় তৈরি ভেজাল প্রসাধনী। র্যাবের অভিযানে কারখানা সিলগালা, গ্রেফতার 2, 6 লাখ টাকা জরিমানা। অবশেষে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের পদ শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। বিকেলে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তার আইনজীবীরা। গত বছরের জুনে লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সে সময় তার বিরুদ্ধে অবৈধ ভিসার ব্যবসা এবং ঘুষ লেনদেনের অভিযোগ আনে সে দেশের গোয়েন্দা সংস্থা। আদালতের দেয়া প্রতিবেদনে তারা জানায়, পাপুল ও কুয়েতের একটি চক্র 20,000 বাংলাদেশিকে কুয়েতে পাচার করে 1,400 কোটি টাকা হাতিয়ে নেয়। 6 মাসের শুনানির পর শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় 4 বছরের জেল ও 53 কোটি টাকা জরিমানা করেছে সে দেশটির আদালত। তারপর থেকে পাপুলের সংসদ পদ থাকা না থাকার বিষয় নিয়ে চলে আলোচনা সমালোচনা। অবশেষে সোমবার পাপুলের সংসদ পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। এতে বলা হয়, কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী পাপুল সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন। শূন্য ঘোষণা করা হয়েছে তার আসন।
সংবিধান অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত নিয়েছে সংসদ, এমনটাই মনে করেন আইনজ্ঞরা। সংবিধানে একজন সংসদ সদস্যপদ তার সদস্যপদ হারায় যখন সে 2 বছর অথবা 2 বছরের বেশি নৈতিক খলনের দায় যদি সাজাপ্রাপ্ত হয়, দণ্ডিত হয়। দেশো পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামের দুর্নীতি তদন্ত করছে দুদক ও সিআইডি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আবুধাবি থেকে আসা ফ্লাইট থেকে জব্দ করা হলো 10 কোটি টাকা মূল্যের 150 স্বর্ণের বার। কাস্টম শুল্ক গোয়েন্দা ও এনএসআই এর যৌথ অভিযানে এ চালান জব্দ করা হয়। বিমানের কুলিং প্যানেলে স্বর্ণের বারগুলো লুকানো ছিল। এ ঘটনায় বিমান সংশ্লিষ্টদের দিকেই যাচ্ছে সন্দেহের তীর। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার সকাল 10:15টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি 128 একযোগে তল্লাশি চালায় কাস্টমস কর্তৃপক্ষ, এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা। এই সময় দুটি সিটের পাশে কুলিং প্যানেলের ভেতরে পাওয়া যায় কালো ট্যাপ মোড়ানো স্বর্ণের বার। সিট নাম্বার 26 এর পাশে যে এসির প্যানেল আছে পায়ের কাছে, সেখানে পাওয়া গেছে 90 পিস, আর হচ্ছে সিট নাম্বার 18 এফ যেটা, সেইখানে পাওয়া গেছে 60 পিস। মোট হচ্ছে 150 পিস গোল্ড বার পাওয়া গেছে। 17.5 কেজি ওজনের এই স্বর্ণের বারের দাম 10 কোটি টাকা। এই চালানের সঙ্গে কাউকে আটক করা যায়নি। আবুধাবি থেকে ওখান থেকে আসে, তখন আমরা ধারণা করছি যে এখানেই কোনো একটা স্বার্থান্বেষী কোনো একটা গোষ্ঠী, তারা কোনো বিমানের সংস্থার সাথে লোক জড়িত থাকতে পারে, তারা যৌথভাবে এই কাজগুলো আসলে করে বলে আমাদের ধারণা। এটা বাংলাদেশ বিমান এরকম প্রেয়াসই পাওয়া যায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ভবিষ্যতে যদি আমরা এই ধরনের কোনো সংশ্লিষ্টতা পেয়ে থাকি তার সেভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটির ঢাকা যাওয়ার কথা ছিল, তাই ধারণা করা হচ্ছে বিমান সংশ্লিষ্টরাই বারগুলো ঢাকায় আনলোড করত। পূর্ব পরিকল্পিতভাবে প্লেনের এসি প্যানেলের মধ্যে রাখা হয়েছে। আর এই প্লেনটা যেহেতু চিটং থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল, হয়তো যাত্রীরা নেমে যাওয়ার পরে সেখানে এটা আনলোড করার একটা প্ল্যান থাকতে পারে। এর আগে অক্টোবর মাসে দুটি চালানে 242 পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নামি দামি ব্র্যান্ডের মোড়কে সারা দেশে বিক্রি হচ্ছে পুরান ঢাকার চকবাজারে তৈরি ভেজাল প্রসাধনী। এ ধরনের এক কারখানায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার ও 6 লাখ টাকা জরিমানা করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আতিকুর রহমান তমালের রিপোর্ট। চলছে প্রসাধনী তৈরির কাজ। কোনো বৈজ্ঞানিক রীতিনীতি বা ফর্মুলার বালাই নেই, সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে এভাবেই নানা ব্র্যান্ডের প্রসাধনী তৈরি করত এই অনুমোদনহীন কোম্পানিটি। পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় বাসা ভাড়া নিয়ে তৈরি হচ্ছিল রূপচর্চার ভেজাল সামগ্রী। পাশের ঘরের থেকে মালটা বানায় আমাদেরকে দেয়, আমরা ওই যে মেশিনে ভরি, একজন বইরা দেয়, একজন ক্যাপ লাগায়, আর একজন অন পিস করে। এগুলা মহাজনের বাইকনা যে তৈরি করে দিয়ে যায় সেই বলতে পারবো যে কি কি দেওয়া হয় এগুলার ভিতরে। সোমবার র্যাব, বিএসটিআই ও এনএসআই এর অভিযানে 2 জনকে আটক করে সিলগালা করা হয় কারখানাটি। বিভিন্ন ধারায় সর্বমোট 6 লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে এবং অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে। ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা এসব সামগ্রী চকবাজার হয়ে ছড়িয়ে পড়ত সারা দেশে। বিএসটিআই বলছে এসব ব্যবহার করলে শুরুর দিকে রং ফর্সা হবে ঠিকই, কিন্তু মারাত্মক ক্ষতি হবে ত্বকের। দীর্ঘদিন ব্যবহার করলে হতে পারে ক্যান্সারও। হয়তো আপনার ইনিশিয়ালি খুব দ্রুত ফর্সা হয়ে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী যদি ইউজ করে এটা দেখা গেল যে কালো 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 করে স্পট পরে। মার্কারিটা দীর্ঘমেয়াদী ইউজ করার কারণে আপনার শরীরে যে অর্গানগুলো আছে এটার উপর এটা খুব ক্ষতিকর প্রভাব পড়ে। স্কিন ডিজিজ থেকে শুরু করে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। অভিযান শেষে প্রায় 1.5 কোটি টাকার মালামাল জব্দ করে র্যাব, তবে কারখানাটির মালিক পলাতক রয়েছেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর 10,000 এবং রোমানিয়া 2,000 শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এদিকে 3 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সফরে জলবায়ু পরিবর্তন সহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে। সিঙ্গাপুরে থেকে পেলাম যে আমরা এর মধ্যেই তারা প্রায় 10,000 অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। সো আমাদের মিশন, সিঙ্গাপুর মিশন, বাংলাদেশ মিশন প্রতিদিন 500-এর অধিক আপনার ভিসা ইস্যু করতেছে। ওখানে হয়তো আরও 2,000 জনের এই নিবে। এবং মজার কাহিনী শুনলাম যে ওখানে অনেকে নিবে আপনার এই মুরগি হালাল করার ফ্যাক্টরিতে। একটি মেয়ে তাকে মেরে ফেলে দেখেছেন কিছুদিন আগে। তো এইটার বিচারটা খুব কড়া হয়েছে, কারণ সৌদি আরবে যখন পানিশমেন্ট হয় খুব ফলাও করে বলে তারা, যাতে অন্য কেউ এই ধরনের অপকর্ম না করে। উই ওয়ান্ট টু ডেভেলপ এ মাচ সলিড রিলেশনশিপ বিটুইন Bangladesh and USA. We have no reason not to.
3 ম্যাচের ওয়ানডে ও টি20 খেলতে কাল বিকেলে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ জাতীয় দল। করোনার কারণে দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। এবার মিশন নিউজিল্যান্ড। 20 মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। সিরিজের বাকি 2 ওয়ানডে হবে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। 28 মার্চ হ্যামিল্টনে হবে প্রথম টি20। সিরিজ আগামী মাসে শুরু হলেও কোয়ারেন্টিন জটিলতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেই নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা। সাকিবকে ছাড়া সিরিজটা বেশ চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য। বাংলাদেশ দল সবশেষ টি20 খেলেছে গেল বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 মাস পর খুলবে সব বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীরা এখনই উঠতে চান হলে। 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি। পাকিস্তানি শত্রুদের রিপোর্টেও স্পষ্ট ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা, স্বাধীনতা অর্জনের শেকড় সেখানেই ছিল। শহীদ দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং টেস্ট বাদ দিয়ে সাকিবের আইপিএলে খেলা নিয়ে মনক্ষুণ্ণ বিসিবি সভাপতি। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় চুক্তির ধরনে আসছে পরিবর্তন। আমি 1 বছর সময় চাই, তারা বলে দিবে যে আমরা টেস্ট খেলবো না, আমরা তো লিখিত নিয়ে নিচ্ছি। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।